বিশ্ববিদ্যালয় রোড ধরে তাল মিলিয়ে হাঁটছে তারা। গায়ে সবার লাল সাদা জামা, ছেলেদের গায়ে লাল সাদা পাঞ্জাবি। মেয়েটা তিনটা গায়ে লাল সালোয়ার, ওড়না আর সাদা কামিজ, তাতেও বাহারি রঙের কাজ আছে। বিশ্ববিদ্যালয়ের সড়ক ধরে এগোতে এগোতে দু একটা হাসি ঠাট্টা চলছে তাদের মাঝে। দূরে কোথাও মাইক বেজে চলছে শহীদ দিবসের গান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। জাতির বীর সন্তানদের মনে প্রাণে স্মরণ করার দিন। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাদের স্মরণে করতেই বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে বিশাল জনসভার আয়োজন হয়েছে। যদিও ওদিকে কখনো পা মারায়নি তারা কেউ। বাদামের ঠোঙ্গা 2 আঙ্গুল ঢুকিয়ে তারপর সেই বাদামের খোসা ছড়িয়ে মুখে পুরে দিয়েই পায়ে পায়ে তাল মিলিয়ে প্রয়োজনীয় কিংবা উজবুক গল্পে মেতে উঠেছে তারা। যেতে যেতে হঠাৎ মনে হলো পিছনে একজন নেই। সুজনা চমক গলায় বলল, এরে মেহুল কই গেল? শান্তাও ঘাড় ঘুরালো। আহিল নিখিল এদিক ওদিক তাকাতে জানিয়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওই যে। তার আঙ্গুলে ইশারায় সবাই তাকাতেই দেখলো মেহুল থেমে থেমে পা ফেলে এগোচ্ছে বড় গাছতলাটির কাছে। তারা থাকাতেই আঙুলের কাছে ঠোঁট রেখে চুপ থাকতে বলল আর এগোতে বলল। গাছতলা পিছন ফিরে তাকায় চেক শার্ট পরিহিত ছেলেটাকে দেখে সবাই হেসে আবারও হাঁটা ধরল। শান্তা বলল, এই মেয়ে ওর মাস্টার বাপের মাথা পাগল করিয়ে ছাড়বে দেখিস। আহির কথা কেড়ে নিয়ে উপরে বাদাম ছুঁড়ে মেরে গালের ভিতর দিতে দিতে বলল, সাইব ওয়াহিদের মতো ছেলে তুই 7 বার জন্ম দিলেও পাবি না। চুপ থাক, একদম ফটর ফটর করবি না। শান্তা ভুরু উঁচিয়ে বলল, কিন্তু তোর মতো শয়তানকে তো কেউ জন্ম দিতে বলে নাই। তারপরও যুগের পর যুগ তুই শয়তানের মানুষের পিছু কাম কি? আহির হা হয়ে চাইল, এই মেয়ের সাথে কথা পারা যায় না। শান্তার সামনের চুল পিছনে ফিরে নাকে নিচে 1 আঙ্গুল টেনে ভাব দেখিয়ে বলল, হা হা, আর লাগাতে আসবে না বাবু সোনা। সুজনা, নিখিল আর জাইন হো হো করে হেসে উঠে বলল, তোরা পারিসও বটে। গাছতলার কাছাকাছি যেতে না যেতেই পিঠে ব্যাগ চেপে দাঁড়ালো তরুণগুলো। সাইবকে পিছনে ইশারা করতে সাইব ঘাড় ঘুরালো। মেহুল দূরে দাঁড়িয়েছে, শোল্ডার ব্যাগ এপাশ ওপাশ দুলাতে দুলাতে অপ্রস্তুত হাসার চেষ্টা করলো সে। সাইব ঘাড় ঘুরিয়ে নিল। ছেলেগুলোকে বলল, ওকে তোমরা এসো, প্রয়োজনে কল করো কেমন? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। সাইব সালামের জবাব দিয়ে মাথা দুলিয়ে চলে এলো মেহুলের কাছে। মেহুল লজ্জিত মুখে একবার তাকিয়ে আবারও ব্যাগ নামিয়ে নিল। সাইব তাকে এক পলক দেখে কপালে ঘাম মুছে বলল, প্রোগ্রামে এসেছ? মেহুল ছোট্ট করে জবাব দিল, তুমি এখানে কখন এসেছ? প্রায় সময় তো আসি। মেহুল গাল ফুলিয়ে বলল, আমি দেখি না। সাইব হেসে উঠল, বলল, আমি দেখি। মেহুল চোখ বড় বড় করে তাকালো। সত্যি? কিন্তু ডাকো না কেন? তোমার বন্ধুরা থাকে, জুজু থাকে, আমি ওর সামনে তোমাকে ডাকবো তাতে কি? ওরা তো জানে। জুজু আমাকে বলেছে ইউ আর গুড ওয়ান ফর মি। সাইব মাথা দুলাতে দুলাতে বলল, আচ্ছা। মেহুল তার সাথে মৃদু পায়ে হেঁটে যেতে যেতে বলল, আচ্ছা তুমি কতক্ষণ থাকবে এখানে? কত মিনিট বা কত ঘন্টা? সাইব মাথা নাড়ালো, ছোট্ট করে জবাব দিল, আমি আছি। মেহুল মিষ্টি হেসে মাথা নোয়ালো, বলল, আমিও আছি। শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান প্রদর্শনের পরই দেখা গেল সমাবেশের এক একটা আসন দখল করে বসেছে শিক্ষক শিক্ষিকা বৃন্দ। তার মধ্যে একটি আসন দখল করেছে নতুন প্রভাষক। মাথার উপর কড়া রোদের প্রকটে বিধ্বস্ত প্রায় সকল ছাত্রছাত্রী। তাদের এমন অস্থির আর ফিসফিসানি বেশ ভাবুক দৃষ্টিতে পরখ করছে আভিক। কপালে ভাঁজের জমে ওঠা চকচকে ঘামের কণা মুছে নিল ভাঁজ করা টিস্যু দিয়ে। সাদা অর্ধলিখিত পেপারটাতে কলম চালানোর ফাঁকে চোখ বুলিয়ে নিল ছাত্রছাত্রীর সারি সারি আসনে। চোখের দৃষ্টি একটা সময়
থামল ঠিক মানুষটির কাছে গিয়ে। লক্ষ্যভেদ করতে পেরে সগর্বে মৃদু হাসল তার চোখ দুটো। ঠোঁটে নড়াচড়া অবিচল, অনড়। কিছুটা সময় পার হতেই পাশ থেকে প্রশ্ন করল সহকর্মী, ফারদিন সাহেব? জি। কি দেখছেন? দেখছি আগুন, হেসে উঠলেন সহকর্মী। শুধালেন, আগুনটা কিসের? রোদের যা তেজ, আগুন বলে বেশি হবে না। আবারও হেসে উঠলেন নিয়াজ আহমেদ। বললেন, আমি অন্য কিছু ভেবেছিলাম। খুব একটা ভুল করেননি। চোখ পাকিয়ে চাইলেন নিয়াজ আহমেদ। আপনি কি ফারদিন সাহেব? আবিক হেসে দাঁড়িয়ে বলল, এক্ষুনি আসছি, তারপর হিসাব বুঝিয়ে দিচ্ছি। বেশ জটিল মনে হচ্ছে। আবিক হেসে হাঁটা ধরল। কাঠ পাহাড়ের রাস্তা আর ঝুপড়িগুলো জনপদের কোলাহল আর বেকার বন্ধুমহলের আড্ডা জমে উঠেছে। মাথার উপর খা খা করা রোদ্দুরে তেজ কমেছে হালকা, সাথে পশ্চিমে হালকা মেঘের হাতছানি। ঘেমে ভিজে উঠছে সবাই। গরমে অসহ্য হয়ে উঠছে মানুষ। শহীদ দিবসে অনুষ্ঠান উপলক্ষে গায়ে শাড়ি জড়িয়েছিল নিহাত আর দলবলের মেয়েরা। রিকশায় চড়ে ওয়াটারফলে যাবে, তাই জাইনকে বলেই দিয়েছে সে আজ শাটলে করে বাড়ি ফিরবে না, বাসে করেই যাবে। জাইন আর কোনো দ্বিরুক্ত করেনি। সুজনা, নিখিলরা সবাই রাস্তা ধারে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। সুজনাও ভেবেছিল যাবে, যেহেতু যাওয়ার সময় হয়ে এসেছে, সাথে আকাশের অবস্থা কেমন সন্দেহজনক, তাই সে যাওয়ার কথা মাথা থেকে বাদ দিয়েছে। নিহাত রিকশায় ওঠে, রিকশা ছাড়াই আদেশ দেয়। তখন চোখ পড়ল রিকশা চাকা খুব নিকটে তার শাড়ির আঁচল। আর চোখে তাকিয়ে আবারও চোখ সরিয়ে নিল নিখিল। আইসক্রিম খেতে খেতে রিকশার নিকটে গিয়ে হ্যাচকা টান মেরে নামিয়ে আনল নিহাতকে। তারপর ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিল হাতটা। নিজের হাতটা গায়ে পাঞ্জাবিতে মুছতে মুছতে অন্যদিকে চোখ ঘুরে বলল, চাকার তালে তালে নাচতে হলে এমনি নাচা যায়, চাকার সাথে শাড়ি পেঁচিয়ে না। যত সব কে পড়তে বলে এসব ছাইপাশ। আকস্মিক এমন ঘটনায় নিহাত আর দলবল যেন বিস্মিত, তেমন সুজানারাও সবাই। নিহাতের পিছনে মেয়েগুলো বলো, দেখলি কেমন গোয়ারের মতো কথা বলে গেল? দূর থেকে বললেই তো হতো যে শাড়ির আঁচল সামলাও, আজব। অন্যজন বলল, ভাব দেখালো, হাতটা কিভাবে মুছলো দেখেছিস? নিহাত থমকে বলল, চুপ করবি তোরা, কোথাও যাব না, আর মুড ভালো নেই। তোরা যা, আমি শাটলে করে বাড়ি ফিরি। কিন্তু আমি যাব না বললাম তো। ওর বন্ধুরা চলে গেল। শাটলে চলে এলো সবাই পিছু পিছু। সেও উঠে পড়ল, সুজনাদের সামনে পাশাপাশি বসল, চুপচাপ ফ্যাকাশে মুখে। জায়েন এসে তার পাশে বসল। কোনো সমস্যা? নিহাত তার দিকে ফিরল, চোখে অপমানের টলমলে জল। হাত বাড়িয়ে বলল, জাইনকে বল ধর। জাইন হাতটা ধরল, বলল, কি হয়েছে? নাকি শুকে বল, গন্ধ আছে কি না? জাইন হতাশ হয়ে গলার কাত করল, বলো কি হয়েছে, বলবি তো? নিহাত ডান চোখটা মুছে বলল, আমি অপমানের যোগ্য জবাব দেব তোর বন্ধুকে। জাইন এবার যা বোঝার বুঝে নিল, বলল, আচ্ছা। টেবিলের ওপর ছোট ল্যাপটপের ভিতর মনোযোগ দিয়ে মাউসটি নড়াচড়াতে গিয়ে বিরক্তর মুখ দিয়ে চক কারান্ত শব্দ বের করলো সুজনা। সাইব পিছনে দাঁড়িয়ে তার কাজ দেখে বলল, ওটা কাল রিপেয়ারিংয়ে নিয়ে যাব, সমস্যা দিচ্ছে। ধুর, এরকম কলে কাজ হয়? তুমি আরেকটা কিনে নাও, এটা দিয়ে কাজ করো কিভাবে? টুকটাক করি, আরেকটা কিনে নাও না। সাইফ হাসল, চাকরি হোক। শুধু চাকরি হোক? ওসব মেহুলকে বলো, আমাকে না। চাকরি হলে তোমাকে বিয়েও দেবে। বসে নেই আমি, কাজে মনোযোগ দে। চাকরিটা পেতে গেলে আমার মতো কাজ
দিতে হবে তোকে। তুমি চাকরিটা ছাড়লে কেন তাহলে? বিশেষ পরীক্ষা না, আমার ভয় হচ্ছে। তোমার মতো আমি পারবো। দেখো, আমি কিন্তু ডাটা এন্ট্রি সব পারবো, কিন্তু ফটোশপটা কঠিন লাগছে। কিন্তু ইলাস্ট্রর ভালো পারবো। টুলস জানাটা বড় বিষয় নয়, ডিজাইনের ক্রিয়েটিভিটি দেখানোটা বড় বিষয়। ডেইলি এতগুলো ডিজাইন রেডি করতে পারবো আমি? কেন পারবি না? 5 ঘন্টা কি কম সময়? দেখ, কাজটা আমি ছাড়ছি, কিন্তু কাজটা নেওয়ার জন্য অনেকে বসে আছে। তোকে সবটা দিয়ে কাজটা পারতে হবে। আমি এজন্যই তোকে এত কিছু শেখালাম। না পারলে এখন আমার ব্যর্থতা। আর তুই ওখানকার পিসিতে কাজ করবি, কোনো সমস্যা না। আমার বন্ধুকে সব বলে রেখেছি, ওখানে কোনো সমস্যা হবে না তোর। মাসে 10,000 টাকা তোর জন্য এনাফ। কিন্তু আমার কাজ যদি ভালো না লাগে তাহলে তো বের করে দেবে না। তুই আগে কাজে মনোযোগ দে, এত কিছু চিন্তা করলে হবে না তোকে। সুজনা ল্যাপটপে স্ক্রিনে মনোযোগ দিল। রাহেলা বেগম এসে চা বিস্কিট রাখলেন টেবিলে। বলেন, চাকরি নিলে তোকে তো টিউশনি ছাড়তে হবে, ওখানে বলে রেখেছিস? সুজনা শটান হয়ে বসলো। সাইফের দিকে তাকাতেই সাইফ অভয় দিয়ে বলল, আমি ম্যানেজ করে নেব, অন্য কাউকে দেব। সুজনা বলল, কিন্তু? কোনো কিন্তু না। তুই 4,000 টাকা টিউশনির জন্য 10,000 টাকা চাকরি ছাড়বি? আমাকে আর না যেতে বলছো? মাসে আর কদিন বা আছে? মাসটা শেষ হোক, আগামী মাসে 1 তারিখ থেকে তোর জয়েন। আচ্ছা। রাহেলা বেগম তারা দিলেন, চাটা খা, ঠান্ডা হয়ে গেল তো। সুজনা চাটা একটানে খেয়ে 3 তলায় চলে এলো। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মাথাটা ঝিমঝিম করছে। আর সে টিউশনিতে যায়নি। কিভাবে ওনাদেরকে চাকরির কথাটা বলে ম্যানেজ করবে সে জানে না। অন্যজন কি তার মতো করেই এত আন্তরিকতার সাথে পড়াবে? মানুষগুলো যে খুব ভালো। ভাবতে ভাবতে তন্দা নেমে এলো চোখে। কিছুক্ষণ পর মাথা তুলতেই দেখলো বুকের হাত ভাঁজ করা স্বয়ং আভিক ছাড় দাঁড়িয়ে রয়েছে। সুজনার চোখ কপালে উঠল। বড় বড় চোখে তাকিয়ে শুকনো ঢোক গিল। দেখলো স্যার সরু চোখে তাকিয়ে আছে। সুজনা বিড়বিড়িয়ে বলল, আমি কি করেছি? আজকে আসেননি কেন? আজকে খুব ঝড়, আম্মা বেরোতে দেয়নি। আপনি ঝড়কে ভয় পান? আজব। পাই। আমি যে আপনি আসবেন বলে বসে থাকি। সুজনার কান গরম হয়ে উঠল লজ্জায়। বালিশে মুখ গুজল সে। পরক্ষণে মায়ের ডাকে ঘুম ছুটে গেল চোখ থেকে। চোখ মেলে তাকাতেই দেখলো কেউ নেই। আজব, দিন দুপুরে রাত বিরাতে তার শয়ন স্বপ্নে লোকটা সারাক্ষণ কি করে? দেয়ালে মেরুদণ্ড ঠেকে একদৃষ্টি জানালার বাইরে তাকিয়েছিল সুজনা। কোলের ওপর সাইফের ল্যাপটপটা। অনেকগুলো ডিজাইন শেষ করে সাইফকে দেখাতে হবে আজ। পোর্টফোলিও বিল্ড করতে হচ্ছে। সিবিতে পোর্টফোলিও সহ দিতে হবে। আজ ক্যাম্পাসেও যায়নি সে। গত রাতের ঝড়ের কবলে পরিবেশ আর শান্ত। জানালার ফাঁক গলে এক মুঠো শান্ত রোদ এসে আশ্রে পড়েছে মেঝেতে। অদূরে দূর আকাশে পাখিরা যেন দল ছুটে খেলছে। ঘরের পর্দাটার দিকে চোখ যেতেই খেয়াল হলো পর্দাটা ঠেলে ঘরে ঢুকে পড়া ছেলেটিকে। এক লাফে পালঙ্কে উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সুজনার পাশে। সুজনা ভুরু কুচকে চেয়ে রইল। কি হয়েছে তোর? সায়েম ফিসফিস করে বলল, চুপ চুপ, আম্মা বেরোনোর সময় দেখে ফেলেছে তো এখন আমাকে বাঁচাবি? মানেটা কি? উফ, চুপ কর না। সুজনা ল্যাপটপে মনোযোগ দিল। সাজিয়া বেগম নারকেলে শলাকা ঝাড়ুটি নিয়ে দাঁড়ালেন ঘরের পর্দা ঠেলে। বলেন, এই ভর দুপুরে টই টই করার জন্য তোর ভাই বেরিয়ে পড়েছে। ওকে সাবধান করে দে সুজনা। আমি ওকে গার্মেন্টসে চাকরিতে ঢুকিয়ে দেব। বোনের কষ্ট করছে দিনটা, তার ভাই সারাদিন বান্দরগিরি। সুজনা সাইমের দিকে তাকালো, বলল, ওটা আমাকে দাও, আজ থেকে মায়ের আমি দেব, দেখি কি করে ঘর থেকে বের হয়। ঝাড়ুটি ছুঁড়ে মেরে চলে গেল সাজিয়া বেগম। সুজনা ঝাড়ুটি দিয়ে কাঁথার ওপর কয়েকটা বেত মেরে বলল, তুই কি শান্তিতে থাকতে দিবি না আমাদের? সাইম লাফ দিয়ে বসে বলল, আমি কি ছোট বাচ্চা আপা? এত শাসন ভালো লাগে না। আশেপাশে তো শত্রুর অভাব নেই, আম্মা তাই ভয় পায়। তোর বোঝা উচিত ভাই। আমি তো বলছি সন্ধ্যার আগে বাসায় ফিরত, তাও কথা শোনে না।
বন্ধুরা আমাকে মাম্মিস বয় ডাকে। সুজনা ফিক করে হেসে উঠে তার চুল টেনে দিয়ে বলল, আম্মা, একটাই মেয়ে আর একটাই ছেলে, তাই তো এমন করে। সাহেব বিজ্ঞদের মতো করে বলল, হ্যাঁ, যেদিন মা হবি সেই দিন বুঝবি মায়ের কেন এত চিন্তা হয়। বলে ভাই বোন দুজনে একসাথে হেসে উঠল। পাশের ঘর থেকে আওয়াজ এলো, আমি ঘুমাচ্ছি কিন্তু। দুজনে ঠোঁটের ওপর আঙ্গুল চেপে রাখলো। সায়েম ফিসফিস করে বলল, আবার বিয়ে খাবো তোর? সুজনা ধমকে বলল, চুপ। আরে সত্যি আম্মা, মামাকে বলো তোকে বিয়ে দেওয়ার পর আমরা পটিয়া চলে যাব। ফালতু কথা, মাথা খারাপ করছিস না তো? সায়েম গলা হাত দিয়ে বলল, তিন সত্যি আম্মাকে বলতে শুনেছি। আমাকে জিজ্ঞেস কর। না না, আমাকে মেরেই ফেলবে। তোকে বলছি বলে আমাকে মার খাইতে হবে। সুজনা পিঠ ঠেকিয়ে মাথা এলিয়ে দিল। আম্মাটা আজকাল তাকে না জানিয়ে অনেক কিছু করছে। বুনো শালিকের দল উড়ে গিয়ে ইউক্যালিপটাস গাছটায় বসলো। কিচিরমিচির কলতানে মুখরিত হয়ে উঠল বাড়ির প্রাঙ্গণ। পাখির কলতানের সাথে বাচ্চাদের হইচইও রয়েছে। মালি আর মর্জিনার সাথে কানামাছি খেলছে তারা। ড্রয়িং রুমে সীমাবদ্ধ ছিল এতক্ষণ, কিন্তু খেলা জমে না ওঠায় তারা বাইরে বেরিয়ে এসেছে। খেলার মতে থাকা অবস্থায় গেট ঠেলে সুজনাকে আসতে দেখে দুজনেই হই হই উঠল। টিচার চলে এসেছে। দুজনেই ছুটে এলো সুজনার দিকে। সুজান, আসসালামু আলাইকুম। সুজনা মিষ্টি হেসে গাল টেনে দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। খেলেছিলেন? হাত পা ময়লা হয়ে গেছে, যান দ্রুত ফ্রেশ হয়ে পড়তে বসুন। অনা বলল, ওকে সুজান, তুমি আসো। দুজনেই ছুটতে ছুটতে বাড়ির ভিতরে চলে গেল। তাদের পেছন পেছন সুজানা সোফায় মমতাজ বেগম বসেছিলেন। মর্জিনা পান ধুকে দিচ্ছিল হামান দিস্তায়। সুজনা বৃদ্ধাকে সালাম দিতেই উনি সালামের জবাব দিয়ে বললেন, এসো বোন, তোমার মা ভাই ভালো আছে তো? জি দাদু, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রেখেছে। যাও, আমি বড় নাতবউকে বলছি। সুজনা মাথা দুলিয়ে সিঁড়ি ধরতে যাবে, তখনই আবিককে দ্রুত পায়ে নেমে আসতে দেখা গেল। সুজনা ওকে নামতে দেখে একপাশে গুটিসুটি মেরে দাঁড়ালো। সে সাদা ভিনেক টি শার্টে লং হাতা গুটিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলো, কেমন আছেন সুজনা? আপনি ক্যাম্পাসে যাননি আজ? কেমন আছেন জানতে চাইল, কিন্তু উত্তর শোনার প্রয়োজন মনে করল না। সদর দরজায় পার হয়ে গেল। সুজনা মুখ ফিরিয়ে সিঁড়িতে পা রাখতে যাবে, তখনই পিছন থেকে সালমা বেগম বলে উঠল, এই মেয়ে দাঁড়াও, শোনো। সুজনা ওনার দিকে ফিরে তাকালো। মমতাজ বেগমও উৎসুক হয়ে তাকালো। আবিক তোমাকে কিছু জিজ্ঞেস করলো না? সুজনা মাথা দুলালো, জি। ও তোমার স্যার লাগে না? জি। তাহলে স্যারকে যে সালাম দিতে হয় সেটা কি তুমি জানো না? তন্মধ্যে আনিকা আর আঞ্জুমা বেগম এসে হাজির। সুজনা বোকা চোখে তাদের দিকে তাকালো। তুমি সালাম দিলে না সেটা বাদ দিলাম, কিন্তু তুমি উল্টো ওকে কেমন আছেন সেটাও জিজ্ঞেস করলো। সেটার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলে না? তুমি তো দেখছি কোনো আদব কায়দা জানো না মেয়ে। সুজনা এবার লজ্জা পেল। মমতাজ বেগম বলল, আহা বৌমা, কেন মেয়েটার পিছনে লেগেছ? আঞ্জুমানা বেগম বললেন, ছোট মেয়েটা হয়তো আবিককে লজ্জা পায়। অনেকে স্যারের সাথে ফ্রি হয়ে কথা বলতে পারে না। সুজনা মা, তুমি যাও, আন্টির কথায় কিছু মনে করো না। সুজনা জোরপূর্বক মাথা দুলিয়ে চলে গেল। সে যেতেই সালমা বেগম বলেন, আমি মেয়েটাকে ভুল কিছু বলেছি মা? আপনি তো আপনার ছেলে সারাক্ষণ আমার ভুল ধরেন কেন? আমি বুঝি না। আমি তো ভালোর জন্যই বলেছি। এসব আদব কায়দা শিখে রাখা ভালো। বিয়ের পর আপনি তো আমায় কম ভুল ধরেননি। বিয়ে শাদিও ওই মেয়ের হবে, তখন বুঝবে আমি এসব ভালোর জন্য বলেছি নাকি খারাপের জন্য বলেছি। বিদ্যার চোখে চশমা মুছতে মুছতে মুচকি হাসলেন। বললেন, ও শাশুড়ি ওকে শিখিয়ে পড়িয়ে নেবে বৌমা। তুমি বরং দাদু ভাইয়ের বইয়ের কথা ভাবো, তাকে শিখিয়ে পড়িয়ে নিতে পারলেই ভালো। সবাই তো আনিকা হয় না, কিংবা সুজনা। সব আপনাকে ভাবতে হবে না। আমার ছেলে বউ আমি বুঝে নেব। বিদ্যার সাথে সাথে আনিকা আর আঞ্জুমানা বেগমও মুচকি হাসলেন। সুজনা রিডিং রুমে জানালা মেলে চেয়ারে এসে বসলো। ঘেমে উঠেছে সে। উফ, স্যারের সাথে ওনার মায়ের কোনো দিনই মিল নেই। কেমন
কাঠখোট্টা মানুষ, বাপরে। স্যারের সাথে ওনার বাবার মিল আছে। সুজান, চলে এসেছি। অনা আদিদের গলা শুনে সুজান তাদের সাথে মিষ্টি হাসলো। দুজনে দৌড়ে এসে চেয়ারে বসলো। চেয়ারটা বসে তাদের লিখতে কষ্ট হয়, তাই তাদের বসার জায়গায় ফোম দেওয়া হয়েছে। সেটাতে বসে দুজনে লাফাতে লাফাতে বলল, সুজান সুজান হোমওয়ার্ক করছি। সুন্দর করে সুজানা মিষ্টি হলে গাল টেনে দিয়ে বলে, ভেরি গুড। আচ্ছা, সুজান যদি আর না আসে মন খারাপ হবে? দুজনে পিট পিট করে চাইল তার দিকে। খুশি হলো নাকি নারাজ হলো বোঝা গেল না। সুজান হেসে কিছু বলতে যাবে, তখনই দরজার কাছে থেকে কেউ অনুমতি চাইল। আসতে পারি? সুজানা চমকে ঘাড় ঘুরালে। আবিককে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। এইমাত্র কোথায় গেল না, এর মধ্যে চলে এলো। উফ, সুজানাকে জ্বালাতে কি বেশি ভালো লাগে ওনার? কোথায় ভেবেছে শান্তিতে পড়িয়ে কেটে পড়বে সে? উফ, জ্বালায়। আবিকের হাতে মোটা মোটা দুটো বই দুটো টেবিলে রেখে বলল, পাশের চেয়ার টেনে বসে বলল,